বুকটা শূন্যতায় ছেয়ে গেল আরামের। থেকে ঝাপটে ধরলেন তিনি। আরামের বুকের ধরপর যেন অনেক কথা বলতে চায়। সুগার চোখে জল, রুগ্ন বাবার আশঙ্কা ভরা মুখ যেন অনেক কিছুই বলে দিচ্ছে। জিন কেবলই মুখ বাঁকালেন। লিসা তো নাক ছিটকে সরে গেল। আরেম যতই লিসাকে নিজের মেয়ে হিসেবে মেনে নেয় না কেন, লিসা ঠিকই তার উল্টো। যাত্রাপালা শুরু হয়ে গেছে, তাই পড়ছিল। সুগা তখন বলল, গান গাইবো, চল ভনু। সত্যি? সুগাকে জড়িয়ে ধরলো। তাই প্রচন্ড ভালোবাসে ভাইকে, তাই খুব করে চায় সুগা যেন বড় গায়ক হয়। আরেমের কাশি উঠে গেছে। ছুটে গেল সুগা, পানি এগিয়ে দিয়ে বলল, তোমার কি হয়েছে বাবা? কিছু হয়নি রে বাবা। তা তোরা এই অসময়ে কোথায় যাচ্ছিস? যাত্রাপালা হচ্ছে বাবা, সেখানে আমি গান গাইবো। এই প্রথম সুগাকে গানের জন্য অনুমতি দিল আরেম। বাবার পায়ে ধরে সালাম করে বলল সুগা, দেখো বাবা, আমি একদিন অনেক বড় গায়ক হব। সবাই তখন বলবে, ও যে দেখো সুগা মস্ত বড় গায়ক। মৃদু হাসলো আরেম। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জীবনে অনেক ভুল করেছি রে বাবা, যে ভুলের মাসুল তোগো দিতে হইতাছে। এমন করে বলো না বাবা, আমরা তোমার কোনো কাজে কষ্ট পাইনি। এখন তাহলে যা, দেরি হইয়া যাইব পরে। সুগারতেই বেরিয়ে পড়লো। আর চোখে সবটাই দেখলেন জিন। মনে মনে সহস্র গালি প্রদান করলেন তিনি। কিছুতেই যেন কোনো কিছু সহ্য হচ্ছে না ওনার। ইচ্ছে করছে দুজনের গলা নামিয়ে দিতে। তের সুগা হাঁটছিল, পরে মাঠের পথে এসে সুগা বলল, এই পথে কাদা, চল অন্য পথে যাই। চলো ভাইয়া। বুঝলিতে, জীবনটা বিচিত্র, সুযোগের অভাবে মানুষ কি না করে ফেলে। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা ভাইয়া, মা কি কখনোই আমাদের ভালোবাসবে না? তের মুখে মা শব্দটি শুনে বুকে ব্যথা অনুভব হলো সুগার। তের চোখে জল। আজ যেন অনেক কিছুই বলতে চাচ্ছে মেয়েটি, কিন্তু কোথাও একটা বেঁধে যাচ্ছে। সুগা বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এমন করে বলছিস কেন বোন? জানিস ভাইয়া, ওই মহিলাটা না খুব বাজে, খুব বেশি বাজে। আর সব থেকে খারাপ কি জানো, আমি না ওই মহিলাকে ভীষণ ভালোবাসি। মা হিসেবে ওনাকে আমি প্রতিটা মুহূর্তে চাই, কিন্তু উনি আর বলতে পারলো না। তেই পথের মাঝে কেঁদে ফেললো। নিঃশ্বাস ফেললো সুগা। তেকে দেখে বোঝার উপায় নেই তে যে মাকে এতটা ভালোবাসে। পরিস্থিতি আর ব্যবহারের কারণে মেয়েটা এমন আচরণ করে। কি অদ্ভুত অনুভূতি। যাত্রাপালার কাছে এসে স্থির হয়ে দাঁড়ালো তেই আর সুগা। ভেবেছিল অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু না, এখনো বাকি রয়েছে বেশ আয়োজন। আশেপাশে কয়েক গ্রাম থেকে ছুটে এসেছে মানুষজন। তৃপ্ত হলো সুগা। বহুদিন পর এমন সুযোগ মিলেছে ওর। রেওয়াজ করা হয়নি তেমন, তবুও ও নিজের প্রতি ভরসা আছে। তাই বেশ কিছু উপদেশ দিল ভাইকে। সুগার মনে হলো তেই যেন ওর বড় বোন। মুস্কি হাসলো সুগা। মঞ্চে ওঠার পূর্বে সুগা তের কপালে চুমু এঁকে দিল। ভাইকে বিদায় জানিয়ে দাঁড়ালো তে। ঠিক তখনই একটা শীতল হাত ওর হাতে স্পর্শ করলো। কেঁপে উঠলো তেই। পাশ ফিরে তাকিয়ে দেখে জাংকুক। জাংকুক হেসে বলল, তেই, আমার তুই মাফ করে দে তেই। আর কখনো এমন ভুল হইব না। এই যে কসম কাটলাম, আল্লাহর কসম কইরা কইছি, আর কখনো এমন করব না আমি তোর সাথে। আমার এবার অন্তত মাফ করে দে তেই। তের চোখে মুখে বিরক্তি। তেই আপাতত এখন কোনো তামাশা চায় না, তাই বলল, সরে দাঁড়ান। আচ্ছা। জাংকুকের পরিবর্তনে ভালো লাগলো তে। সেদিনের পর আবারও পিছু নিয়েছিল জাংকুক। অনেকগুলো কথা শুনিয়ে দেয় এতে করে তে। জাংকুকও বুঝতে পারে নিজের ভুল। মাঝে মাঝে অবাক হয় ছেলেটা, একটা ছোট্ট একটা মেয়ের প্রেমে ডুবে আছে কিনা। আকাশের পানে তাকিয়ে মাকে স্মরণ করলো সুগা। যাত্রাপালায় বিরতি এসেছে। ধীর কণ্ঠে গান শুরু করলো। প্রচন্ড আবেগ দিয়ে গানটি গাইলো সুগা। জাংকুকের চোখে জল। নিষ্পলক তাকিয়ে আছে তের দিকে। আর এতে করে মেয়েটার আত্মা যেন উঠানামা করছে। শুকনো ঢোক গিলে প্রস্থান করলো তেই। জাংকুক ঠায় দাঁড়িয়ে। কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে জাংকুকের বুকের ভিতরে। মঞ্চ থেকে নেমে আসতে সকলের করো হাততালির আওয়াজ শোনা গেল। মুগ্ধ সকলেই। মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত একজন কাছে এলো সুগার। সুগা হাসতেই লোকটি বলল,
হ্যালো, আমি যেই হোপ, মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত একজন। তোমার গানের গলা আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ স্যার। তা কি করো তুমি? তেমন কিছু করি না স্যার। দিস ইজ নট ফেয়ার। তুমি চাইলেই অনেক বড় হতে পারবে, মিউজিককে কাজে লাগাচ্ছ না কেন তুমি? আসলে স্যার, সুযোগ হয়নি কখনো। একটু ভাবলো জেহব। পরে সুগার পিঠ চাপড়ে দিয়ে জেহব বলল, সামনে মিউজিক ফেয়ারের অডিশন রয়েছে, শহরে এসে যোগাযোগ করো আমার সাথে, আমি তোমার ব্যবস্থা করে দেব। কথাগুলো শুনে সুগার চোখ দুটো ছকছক করে উঠল। জেহব খুব বন্ধুত্বপূর্ণ মনোভাব ব্যক্ত করলেন। বয়স অনেক বড় হলেও মনে হয় সমবয়সী। দ্রুত শহরে এসে পড়ো, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস এ লট। আমি নিশ্চয়ই আসবো। আমি এখন চলে যাব, তোমার অপেক্ষায় রইলাম। এই কার্ডটা তোমার কাছেই রাখো। হাত নাড়িয়ে বিদায় জানালো জেহব। মুগ্ধ চোখে তাকালো সুগা, এবার নিজ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে। জেহব চলে যেতেই সুগা ছুটে এলো তের কাছে। গাছের সাথে হেলান দিয়েছিল তেই। সুগা সেই বোনকে কোলে তুলে নিল। অবাক হয়ে তেই বলল, কি করছিস ভাইয়া? পড়ে যাব তো। আমি অডিশনের সুযোগ পেয়ে গেছি বোন। আমি আমার স্বপ্নের কাছাকাছি চলে এসেছি। কি? হ্যাঁ। সকালে সম্মুখে বোনকে নিয়ে রীতিমতো নাচতে লাগলো সুগা। তেই হেসে কুটি কুটি একদম। তখনই জাঙ্কুক এসে বলল, বাহ, খুব ভালো গানের গলা তো তোমার। আপনি চেয়ারম্যান চাচার ছেলে না? মনে আছে আমাকে? আরে মনে থাকবে না কেন, ছোট সময়ে আপনার সাথে কত খেলেছি আমি। ছোট বলে বারবার তাড়িয়ে দিতেন আমায়। কথাটা বলে হো হো করে হাসতে লাগলো সুগা। তবে কথার ফাঁকে ফাঁকে জাঙ্কুক তের দিকে বারবার তাকাচ্ছে, যার ফলে প্রচন্ড অস্বস্তি হচ্ছে মেয়েটার। তবে তবে দেখে জাঙ্কুক অবাক করে দিল। মনে হলো জাঙ্কুক যেন পোল্টি খেলো। তো সুগা, তোমার সাথে এই পিচি মেয়েটি কে? জাঙ্কুকের কথা শুনে ঠোঁট হা হয়ে গেল তের। তের বোকা বোকা চাহনি দেখে প্রচন্ড হাসি পাচ্ছে জাঙ্কুকের। ও আমার বোন। মনে আছে আমাকে বকা দেওয়ার জন্য আপনার চুল টেনে ধরেছিল? ও সেই পাজি মেয়েটা নাকি? জাঙ্কুকের কথা শুনে রেগে গেল তেই। কে পাজি? হ্যাঁ, আপনি বাজে লোক বলে গট গট করে চলে গেল তেই। মৃদু হেসে সুগা বলে, কিছু মনে করবেন না ভাই, আমার বোনটা এমনই। আরে না না, কি মনে করব, পিচ্ছি একটা মেয়ে। আচ্ছা যাও, দ্রুত যাও, পরে একাই হয়তো চলে যাবে। ভাই আসছি। কথাটা বলে সুগা চলে গেল। জাঙ্কুক সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। জাঙ্কুকের স্বভাবে বিচিত্রতা আছে। শহরে পড়াশোনা করেছে, যথেষ্ট মেধাও আছে, তবে যেটা ছিল না সেটা হলো শাসন। তাই হয়তো আজ এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে জাঙ্কুক। লিসার মাথায় বিলি কেটে যাচ্ছেন জিন। পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করলো তেই। হাজার হোক লিসা তার বোন, সৎ হলেও তো বোন। তাছাড়া মানবিক দিক থেকে হলেও বোঝানো উচিত। পাশের ঘরে রেওয়াজ চালাচ্ছে সুগা। খালি গলাতেই কি অসাধারণ গায় ছেলেটি। চোখ দুটি স্থির রেখেই এক পলক ভাইকে দেখলো তেই, তবে কিছুই বলল না। রেওয়াজের সময় বিরক্ত না করাই ভালো। জিন কাজে যেতে বয়সে কয়েক মাসের পার্থক্য ওদের, তাই লিসাকে তুই করে সম্বোধন করে তেই। হাজারো বিরক্ত নিয়ে লিসা তের কাছে এলো। কি হয়েছে? তুই আবার ইউনজনের সাথে গেছিস না? তো আমি বুঝি না, তুই কেন বুঝতে পারছিস না লিসা? ছেলেটা শুধুই তোকে ব্যবহার করবে। তোর থেকে শুনতে হবে আমায়? তুই কোন চাদর বেটি শুনি? চেয়ারম্যানের পোলার লগে লাইন তো ঠিকই চলে তোর। দেখ লিসা, আমি কারোর সাথে কোনো কিছুই করি না, কিন্তু তুই যেটা করছিস সেটা সম্পূর্ণ ভুল। অহন তোর থেকে ঠিক ভুল শিখা লাগবো আমার? যত সব ফালতু, আমার লয়ে তোর চিন্তা করা লাগবো না। তুই তোর কাম কর, যাই হান থেকে। কথার মাঝেই এলো সুগা। সামান্য চেঁচামেচি কর্ণপাত হতেই উঠে এসেছে। তাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে রে তেই? কিছু না, তুই যা রেওয়াজ কর। কিরে লিসা, ঝগড়া করছিলি কেন? লিসা রাগে চোখে তেকে দেখলো একবার, তারপর বলল, দেখ তোগো লগে আমার কোনো সম্পর্ক নাই, তাই আমার বিষয় নাক গলাবি না তোরা দুইটার একটাও। কষ্ট পেল সুগা। বরাবরই লিসা সুগাকে অপমান করে, তাই ফেল ফেল করে তাকিয়ে আছে। প্রচন্ড কষ্ট হচ্ছে ওর। লিসা ভুল পথে পা বাড়িয়েছে।
চায়ের আড্ডাতে যোগদানের জন্য সুগাকে ডাকলো জাঙ্কুক। ছেলেটার ব্যবহার সুগাকে মুগ্ধ করেছে, অথচ কিছুদিন আগেও ছেলেটাকে খারাপ বলে জেনে এসেছে সুগা। কাউকে কখনো ভালোবেসেছো সুগা? ভালোবাসা? না ভাই, ভালোবাসায় আমি নাই। তাহলে কখনোই বেশো না, কারণ এটা অনেক দহন দেয়। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত ভাই? আরে না, তেমন কিছু না। শুনলাম দুদিন বাদে নাকি তুমি সদরে যাচ্ছ। হ্যাঁ ভাই, দোয়া করবেন। হ্যাঁ তা করব, তো যেটা বলার জন্য ডাকলাম, তুমি সদরে আমার সাথে যেও। আমিও যাব আর কি, এই জন্যে তোমাকে এই কথাটা বলার জন্যই ডেকেছি আমি। আচ্ছা ভাই, আপনি যা বলবেন। কয়েক মুহূর্ত গল্প হলো দুজনের। ইয়ঞ্জন কাছে আসতেই সুগার মন বিষিয়ে গেল। নেহাতি মাতাব্বরের ছেলে, না হলে এর সবগুলো দাঁত ভেঙে দিত সুগা। সদরে যাওয়ার জন্য বের হবে সুগা, সেই কারণে কাক ভরে উঠেছে। তাই ভাইকে রুটি আর আলু ভাজি করে খাইয়ে দিল, সাথে দুটো রুটি আর ভাজি টিফিন বক্সে পুরে দিল। রাস্তায় ক্ষুধা পেলে খেয়ে নিস ভাইয়া। আচ্ছা, আমি যাচ্ছি রে। দাঁড়া, আমি তোরে এগিয়ে দেই। ঠিক আছে চল। বাবা থেকে বিদায় নিয়ে বের হলো সুগা। মায়ের মতো উপদেশ দিচ্ছে তাই। তা দেখে মুখ টিপে হাসলো ছেলেটি। আচ্ছা, আমি সব মেনে চলবো। খেয়াল রাখিস ভাইয়া, একা একা যাবি, খুব ভয় লাগছে আমার। আরে একা না তো, আমার সাথে তো জাঙ্কু ভাইয়া যাবে। জাঙ্কুকের নামটি শোনা মাত্র বুকের ভেতর ধুক করে উঠলো তের। পা দুটো যেন আটকে গেছে তের। কিরে, থেমে গেলি কেন? না মানে কি মানে করছিস? আয়, দেরি হয়ে যাচ্ছে তো। মেয়েটাকে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে সুগা। বাসের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল জাঙ্কুক। অধরে দেখে দেখে সোজা হয়ে দাঁড়ালো জাঙ্কুক। এখনই ছাড়বে বাস ভাই? না, একটু পর। আচ্ছা তাহলে চলুন। যা তুইতেই মাথা ঝাঁকালোতেই জাঙ্কুক তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। তাই যত এগোচ্ছে জাঙ্কুকের বুকটা তত ক্ষত বিক্ষত হচ্ছে। বাসের হর্ন বাজলে জাঙ্কুক বাসে উঠে পড়লো। সুগা গলা পরিষ্কার করার জন্য কিছু খাচ্ছে, গাছের বাকলের মতো কিছু। তা দেখে হাসলো জাঙ্কুক। গায়ক হয়ে ভুলে যাস না আবার। কি যে বলেন ভাই, আপনাদেরকে কিভাবে ভুলবো বলুন। বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিল সুগা। ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল। জাঙ্কুক তার স্মার্টফোনে কিছু একটা দেখছিল তখন। কত দূর এসেছি আমরা ভাই? ছেলেটার কণ্ঠে চমকে গেল জাঙ্কুক। ভূত দেখার মতো চমকাতে দেখে কিছুটা অবাক হলো সুগা। কত দূর এসেছি আমরা জাঙ্কুক ভাই? এই তো কাছে, শহরে প্রবেশ করে নিয়েছি আমরা। কথাটা শেষ হওয়ার পরপরই বাস থামানো হলো। চলো কিছু নাস্তা করে নেই। সুগা তখন ব্যাগ থেকে টিফিন বক্স বের করে বলল। তেই সাথে করে খাবার পাঠিয়েছে। পুরো পাগল মেয়েটা। সে কোন সকালে উঠে রান্না করেছে। আপনি খাবেন ভাই? জাঙ্কুক যেন এই কথার অপেক্ষাই করছিল। সুগার হাত থেকে কেড়ে নিল বক্সটা। এটা দেখে হু হু করে হেসে উঠল সুগা। পেট ভরা থাকাতে অর্ধেক রুটি খেল সুগা, আর বাকিগুলো গপ গপ করে খেয়ে নিল জাঙ্কুক। যেন এত সুস্বাদু খাবার জীবনে খায়নি জাঙ্কুক। জাঙ্কুক আসলে বিশেষ কিছু দরকারে এসেছে শহরে। সুগাকে নামিয়ে দিয়ে চলে গেল। মেধা থাকলেও সুগার গায়ের পোশাক হাবাদের মতো, সেই কারণে গেট দিয়ে প্রবেশ করতে দিল না দারোয়ান। সুগা বলল, আপনি জেহব স্যারকে ডাকুন। আরে এভাবে কাউকে ডাকা যাবে না। আমার কাছে ওনার কার্ড আছে, দেখি আপনার কার্ড। ব্যাগ থেকে কার্ডটা বের করে দিল সুগা। নাক মুখ কুঞ্চিত করলো দারোয়ান। বলল, যান ভেতরে যান। আজকাল স্যার দেখি গাইয়াদের সাথেও সাক্ষাৎ রাখছে। দারোয়ানের মুখ থেকে এমন ধরনের কথা শুনে কষ্ট হলো সুগার, তবে কিছুই করার নেই। ভাগ্য বড় অদ্ভুত। কথাই আছে না, বিধিলিপি বদলানোর সাধ্য কারণেই। গুটগুটে আধার রুমটিতে প্রবেশ করলো সুগা। রকিং চেয়ারটা দুলছে, এর মানে কেউ বসে আছে সেখানে। সুগা ধীরে কণ্ঠে বলল, স্যার আমি সুগা। ঠক ঠক আওয়াজ হলো। সুগা কি করবে বুঝলো না, শুধুই এগিয়ে গেল কয়েক পা। আবারও আওয়াজ হলো, আর একটু এগিয়ে গেল। শুকনো ঠোঁটটা ভিজিয়ে বলল,
স্যার, আমাকে আসতে বলেছিলেন আপনি। হঠাৎ করে দরজা লক হয়ে গেল। সে শব্দে ঘুরে তাকালো সুগা। ঠিক তখনই ঘাড়ে শীতল স্পর্শ পেল সুগা। ফিসফিস একটি কণ্ঠ শুনতে পেল, যার দরুন চিকন ঘাম দিয়ে উঠল সুগার শরীরে। লাইট অন হতেই একটি মেয়ে খিলখিল করে হাসতে লাগলো। মেয়েটিকে দেখে অবাক হচ্ছে সুগা। সুগা একবার মেয়েটিকে খবরের কাগজে দেখেছিল। মেয়েটির নাম জিমিন। বর্তমান সময়ে একটি আইটেম সং লিখে আলোচনায় এসেছে সে। আপনি? হ্যাঁ, আমি। ইউ সুগা, রাইট? বাই দ্য ওয়ে, আমি মজা করতে পছন্দ করি। আপনি ভয় পেয়েছেন? জি, কিছুটা। আচ্ছা বসুন। কিন্তু জেহব স্যার? আরে বসুনই না। অস্বস্তি হলেও বসলো সুগা। মেয়েটার পরনে ওয়েস্টার্ন, কি স্মার্ট দেখতে। এবার খুব লজ্জা লাগছে সুগার। আপনি সহজ হন প্লিজ। আপনার কণ্ঠ আমার খুব ভালো লেগেছে। আগেই শুনেছিলাম, তাই জেহব আঙ্কেলকে আপনার গ্রামে কথা বলতে পাঠিয়েছিলাম আমি। ও আচ্ছা, বলেই থামলো সুগা। সুগার কাছে সবকিছু কেমন যেন গোলমাল লাগছে। জিমিন সেটা বুঝতে পারে। মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই দেখতে পাবেন, অভ্যাস করে নিন। কিছুটা সময় নিল সুগা। বলল, ম্যাডাম, আমি কি অডিশন দিতে পারবো? অবশ্যই পারবেন, আমি আপনাকে সাহায্য করব। থ্যাংক ইউ ম্যাডাম। মৃদু হাসলো জিমিন। পরে একজন লোক এসে 2 কাপ কফি দিয়ে গেল। কফিতে চুমুক দিতে তিক্ততায় ভরে উঠল সুগার মুখ। সুগাকে নাক কুচকাতে দেখে জিমিন বলল, কি হয়েছে? কোনো সমস্যা? না মানে ম্যাডাম, উনি বোধহয় চায়ে তিক্ত কিছু মিশিয়ে দিয়েছেন। সুগার কথা শুনে মুখ টিপে হাসলো জিমিন। বলল, এটা কফি, এটা তিক্তই হয়। কফি তিক্ত হয়? আসলে আমি কখনোই কফি খাইনি ম্যাডাম, তাই জানি না। ছেলেটি সহজ উত্তরে খুশি হলো জিমিন। কফির বদলে চা এনে দিল। চায়ের কাপে চুমুক দিয়ে সুগা বলল, বাহ, এই তো কত শান্তি। কফি খেলে গলাও তিক্ত হয়ে যাবে। ওর কথায় মৃদু হাসলো জিমিন। সুগার গলায় কিছু একটা আছে যা জিমিনকে মুগ্ধ করেছে। পরে জিমিন কল করে জেহবকে আসতে বলে। 10 মিনিটের মাথায় জেহব এসে হাজির। আরে সুগা, কেমন আছো? জি ভালো স্যার, আপনাকে দেখতে পেয়ে আরো ভালো লাগলো। কেন, জিমিন বুঝি তোমার সাথে দুষ্টুমি করেছে? হ্যাঁ না মানে হ্যাঁ। হো হো করে হাসতে লাগলো জিমিন। জিমিনের পাশে বসেই বলল, জিমিন এমনই, বয়সটা যতই হোক বাচ্চা বাচ্চাই থাকে। প্লিজ আঙ্কেল, আমি অতটাও বয়সী নই, বুঝলে? গুনে গুনে 23 বছরে পদার্পণ করলেন আজ। ম্যাডামের আজকে জন্মদিন? হ্যাঁ, জন্মদিনের শুভেচ্ছা ম্যাডাম। থ্যাংক ইউ। তিনজনের মাঝে কিছুক্ষণ খোশ গল্প চলল। জিমিনের বয়স সুগা থেকে কয়েক মাস বেশি, তবে দেখে বোঝাই যায় না। কে বলবে মেয়েটা 22 বছর পূর্ণ করে ফেলেছে। লোকে বলে নারী 20তেই বুড়ি, আর সুগার কাছে কেবলই মনে হলো নারী 22এও কিশোরী। সুগার সাথে কথা বলতে বলতে এতটা সময় পার হয়ে যাবে ভাবতেও পারেনি জিমিন। কপালে হাত দিয়ে বলল, হাই রে, আমি তো ভুলেই গেছি। দেখো তো কতটা সময় পার হয়ে গেল। আপনি এখন চলে যাবেন ম্যাডাম? হ্যাঁ আসছি, বলে ব্যাগটা কাঁধে নিয়ে সুগার দিকে একটু ঝুঁকলো জিমিন। বাই দ্য ওয়ে, তোমার পোশাক দেখে হাবাগোবা মনে হলেও তুমি ভেতর ভেতর বেশ চঞ্চল। আই লাইক ইট। সুগা মৃদু হাসলো। জি, কৃতজ্ঞ হলাম, শব্দ করে হাসলো জিমিন। সুগাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসলো। তখনই জিমিনের ফোনে সুবিনের কল আসে। জিমিন ফোনের দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলল, উফ, এই ছেলেটা আমাকে একদম পাগল করে দিবে। সুগাকে থাকার জন্য একটা ঘর দেওয়া হলো। মূলত জিমিনই সুগার সমস্ত দায়িত্ব নিয়েছে। জিমিনের কথা ভেবে সুগা বলে, মেয়েটা অল্প বয়সে এমন সফলতা যেন আজকাল একটু বেশিই সাড়া দিয়ে ফেলেছে। একজন স্টাফ এসে বলল, স্যার আপনার খাবার তৈরি, আপনি কি এখনই লাঞ্চ করবেন? জি, আপনি যান, আমি আসছি। ওকে স্যার।
লোকটা চলে গেল। ব্যাগ থেকে কয়েকটা কাপড় বের করলো সুগা, ময়লা আর পুরনো কাপড়। দীর্ঘশ্বাস ফেললো ছেলেটা। পর মুহূর্তে মনে হলো দেরি হয়ে যাচ্ছে, তাই দ্রুত ওয়াশরুমে চলে গেল। বাথটাব থাকলেও এর ব্যবহার জানে না সুগা, তাই বাথটাবে টাচও করলো না, কেবলই ট্যাপ ছেড়ে মগ দিয়ে গোসল করে নিল। এটাই যেন সমস্ত ক্লান্তি ঝরে স্বস্তির দেখা মিলল সুগার। সুবিনের সাথে হেসে হেসে কথা বলছে জিমিন। বোঝাই যাচ্ছে দুজনের মাঝে অন্য কোনো সম্পর্ক রয়েছে। সেদিকে বেশি সময় তাকালো না সুগা, শুধুই মনোযোগ দিল রেওয়াজে। একটু পর অডিশন শুরু হবে। অডিশনের জন্য ডাক পড়লে দ্রুত যেতে হবে। জিমিন এবার সুগার কাছে এসে সুগাকে বলল, তুমি কিছু নিবে? না ম্যাডাম। আচ্ছা, মন দিয়ে গাইবে। বেস্ট অফ লাক সুগা। থ্যাঙ্কস ম্যাডাম। জিমিন! সুবিনের ডাকে সাড়া দিয়ে চলে গেল জিমিন। সুগার ভেতর থেকে কেবলই কয়েকটা দীর্ঘশ্বাস এলো। প্রচন্ড মনে পড়ছে তেকে। না জানি মেয়েটা কেমন আছে। সকাল থেকে কয়েকবার বাবার নাম্বারে কল করেছি, কিন্তু ফোনটা বারবারই বন্ধ বলছে। ভাবনার মাঝে হঠাৎ ঘোষণা হতে ধড়মড়ি উঠল সুগা। মাথাটা ঠান্ডা করে অডিশনের মঞ্চে এলো। সঙ্গে সঙ্গে হাসির রোল পড়ে গেল। সেই হাসির কারণ বুঝতে পারলো না সুগা। একজন বিচারক তখন সুগাকে বলল, কোনো শোতে আসতে একটু জামা কাপড়ের দিকে খেয়াল রাখতে হয়, জানো না তুমি? এমন পোশাক কেন তোমার? লজ্জা পেল সুগা। মাথাটা নিচু করে বলল, দুঃখিত স্যার। ওকে, গাও। প্রচন্ড লজ্জার জবাব হতে পারে গান, তাই নিজেকে কয়েক সেকেন্ড স্থির করলো সুগা। পর মুহূর্তে বিখ্যাত এক গান গাইতে লাগলো। তবে সুগার একটি ভালো গুণ রয়েছে, কোনো গান একবার শুনলে বেশ অনেকখানি রপ্ত করে ফেলে। সুগার গান শুনে বিচারকরা যেন হা হয়ে গেল। যিনি সুগাকে কাপড়ের জন্য কথা শোনালেন তিনি ছুটে এলেন সুগার কাছে। মলিন নোংরা কাপড়কে তুচ্ছ করে জড়িয়ে ধরলেন সুগাকে, বললেন, ওয়াও, গ্রেট ভয়েস। আমি তো ভাবতেই পারছি না এতদিন কোথায় ছিলে তুমি। ধন্যবাদ স্যার। বিজয়ী হও ছেলে। কৃতজ্ঞতার চোখে তাকালো সুগা। গানটা গাওয়ার সময় বুকটা ধড়ফড় করছিল। মাঝের একটা লাইন গাওয়ার সময় জীবনের মুখটা ভেসে উঠেছিল সুগার চোখে। কেন এমন হলো সুগা বুঝতে পারল না। সুগা অডিশন দিয়ে বের হতে সুগাকে জড়িয়ে ধরলো জিমিন। অবাক হলো সুগা, সাথে বেশ কিছুটা লজ্জাও পেল। গ্রেট, তুমি তো ফাটিয়ে দিয়েছো সুগা। আমি জানি মিউজিক ইন্ডাস্ট্রি একটা ভালো কণ্ঠ পেতে চলেছে। কি বলো সুবিন? হ্যাঁ, তেমনটাই। তবে সুগা, তোমার একটু কস্টিউমের খেয়াল রেখো, না হলে আবার অপমান হবে। আহ সুবিন, ছাড়ো তো। সুবিনের নাকের ডগা লাল হয়ে গেল। জিমিনের কথায় অপমান বোধ হলো ওর, তাই দ্রুত গতিতে স্থান ত্যাগ করলো। জিমিন বারবার প্রশংসা করছে সুগার। ছেলেটার বুকে প্রশান্তির ছায়া। বারবার তের মায়াবী মুখের কথা মনে হচ্ছে। মেয়েটা যদি এখানে থাকতো। সুগা বারবার বাবার নাম্বারে কল করেও কোনো গতি হলো না। বেশ চিন্তায় পড়ে গেল সুগা। এরই মধ্যে সুগার মনে পড়ল জাঙ্কুকের কথা। ছেলেটাই যেন একমাত্র ভরসা ওর। সুগা তখন জাঙ্কুকের নাম্বারে কল দিয়ে বলল, হ্যাঁ ভাই, আপনি কি গ্রামে নাকি শহরে? হ্যাঁ, আমি তো গ্রামে এসে গেছি। কেন, কোনো সমস্যা হয়েছে তোমার? না ভাই, আসলে তের সাথে একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে। বাবার নাম্বারটাও বন্ধ, বড্ড চিন্তা হচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি তোমার বাড়িতে। জাঙ্কুকের কাছ থেকে এমনটা আশা করেনি সুগা। চোখ থেকে না চাইতেও জল গড়িয়ে পড়লো সুগার। এদিকে চিন্তিত মুখে তের বাসার সামনে উপস্থিত হলো জাঙ্কুক। এক বালতি বাসন নিয়ে তে যাচ্ছে পুকুর ঘাটে। মুখটা কেমন ফ্যাকাশে। ধীরে পায়ে উঠানে প্রবেশ করলো জাঙ্কুক। তেই? জাঙ্কুকের কণ্ঠে তের বুকটা ভেতর থেকে যেন ঢেউ নেমে গেছে, যেন পায়ের ভেতরে গজিয়ে গেল শিকল। সেই কারণে একটু নড়াচড়া করতে পারছে না তেই। এগিয়ে এলো জাঙ্কুক, ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, নাও, তোমার ভাই তোমার সাথে কথা বলবে। জাঙ্কুকের মুখে তুমি শব্দটা একেবারেই বেমানান। কেন যেন রাগ হলো মেয়েটার। গট গট পায়ে চলে গেল। এমনটা আশা করেনি জাঙ্কুক। জাঙ্কুক ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে গেল আরএমের কাছে। ফাইনাল রাউন্ডে ওঠার জন্য আজকেই শেষ গান। বেশ কিছু ধাপ পেরিয়ে এসেছে সুগা। প্রশংসা যেন সকলের মুখে মুখে। সুগাকে নানান প্রশ্ন করলো জিমিন। কথা বলার সময় মেয়েটা লাজুক হাসছে।
আপনি খুব বেশি খুশি হলে লাজুক বর্ণ ধারণ করেন ম্যাডাম। হ্যাঁ, তুমি লক্ষ্য করেছো? আসলে তোমাকে নিয়ে আমি খুবই পজিটিভ, হলফ করে বলতে পারি তুমি জিতবেই। গাড়ি থেকে নেমে অনেক ধরনের পরামর্শ দিল জিমিন সুগাকে। অডিশন দেওয়ার রুমে যাওয়ার পূর্বে এক পলক জিমিনের দিকে তাকালো সুগা। খুশিতে সুগার চোখে জল এসে গেছে। মানুষ বুঝি এমনও হয়। বিচারকের আসনে বসে আছে বিখ্যাত মিউজিক আর্টিস্ট ব্যাংফিডি আর গঙ্গিও। কিছুক্ষণ পর হোস্ট এসে বলল, আমাদের আজকের প্রতিযোগী মিন ইয়ুঙ্গি ওরফে সুগা। করতালি সহ সবাই উঠে দাঁড়ালো। কিছুদিনে সুগার ফ্যান ফলোয়ার হয়ে গেছে, যদিও এগুলো এখনো টেলিকাস্ট হয়নি, তবে অডিয়েন্সে যারা আছে তারা সবাই ওর ফ্যান। প্রফেশনাল সিঙ্গারদের মতো হাত নাড়িয়ে সকলকে বসতে বলল সুগা। তো সুগা, কোন গানটা আজকে শোনাবে আমাদের বলো? আমার খুব প্রিয় একটি গান, ডেজিটটা। চেষ্টা করব আপনাদের মন মতো গাওয়ার জন্য। ওহ নাইস, তো শুরু করো। মাইকটা ধরলো সুগা। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস ফেললো। কারো মুখ বেশি আসতে চোখ খুলে ফেললো। সুগাকে থেমে থাকতে দেখে নিচ থেকে জিমিন সুগাকে গান গাওয়ার জন্য ইশারা করছে। সুগা গাইতে শুরু করলো। সবাই ইউটিউবে গিয়ে ডেজিটটা সংটা চার্জ দিয়ে দেখবা, মনে করবো ওইটাই সুগা গাইছে। যাই হোক, মূল গল্পে ফিরে যাই। গান শেষ হতেই সবাই দাঁড়িয়ে গেছে। সকলের চোখে পানি চিকচিক করছে। না বলা কথা, নীল বেদনা যেন আজ সকলের চোখে ধরা পড়েছে। এতটা মায়া আর অভিমান দিয়ে গানটা গেয়েছে যে সুগা নিজেও কেঁদে দিয়েছে। কোন কারণে কেঁদেছে জানা নেই ওর। সুবিনের চোখে বিরক্তির ছাপ, যেন সবকিছু ওর কাছে মজা আর অভিনয়। জিমিনের কান্না দেখে আরো বিরক্ত হলো। অসাধারণ ব্যক্তিত্বের জিমিনও কাছে ভাবতে কাঁদছিল, হাসলো সুবিন। সবাই নিজেদের সামলাতে অনেকটা সময় নিল। মঞ্চ থেকে নেমে এসে মাথাটা নিচু করে রইল সুগা। ভালো লাগছে না কিছু, সবকিছু এলোমেলো লাগছে ওর। পিঠে কারো শীতল স্পর্শ পেতেই কেঁপে উঠল সুগা। প্লিজ সুগা, মুড অফ করে রেখো না। আমি ঠিক আছি ম্যাডাম। তা তো দেখতেই পেলাম। এত আবেগ কেন তোমার মাঝে সুগা? জানি না ম্যাডাম, শুধু গেয়েই দিলাম। কেন এমন হলো আমার জানা নেই। সুগা, মেয়েটির আকুল ভরা কণ্ঠে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল সুগাকে। চেহারার রং কেমন বদলে গিয়েছে। সুগা উঠতে গেলেই হাত ধরে ফেললো জিমিন। ঠিক তখনই ঘোষণা দেওয়া হলো ফাইনাল রাউন্ডে কে কে যাবে আর এটার ফলাফল জানানো হবে পরে। নামগুলো শুনে মুখে অভিভক্তি পাল্টে গেল জিমিন। রেগে গেল আর বলল, মানেটা কি? এমন তো কোনো নিয়ম নেই। কোথা থেকে হন্তদন্ত হয়ে আসলো যেই হোক বলল, আসলে জিমিন, আমিও বুঝতে পারছি না এমন কেন করছে এরা। আঙ্কেল আসুন তো, কথা বলে আসি। লাভ নেই, ওদের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই এখন জিমিন। শিট! মাথায় হাত দিয়ে হতাশ সুরে জিমিন বলল, জানি না কি হচ্ছে, আমার মনটা কু ডাকছে আঙ্কেল। কোনো অনর্থ না ঘটে যায়। রাগের চোল শক্ত হয়ে গেছে জিমিনের। অনুষ্ঠানের আয়োজকদের সাথে তর্ক চলেছে অবিরত। যে হচ্ছে ও জিমিনকে সরাতে পারছে না, থামাতে পারছে না। তর্ক দেখে ছুটে গেল সুগা। জিমিন জোরে জোরে বলছে, আমি এই শোর বিরুদ্ধে মামলা করব। মানেটা কি? এইভাবে কোনো কিছুতেই ওরা বাদ দিতে পারে না সুগাকে। দেখুন ম্যাডাম, আমরা একটা নিয়মে আবদ্ধ। অন্তত পক্ষে এইচএসসি পাশের যোগ্যতা লাগবে ওনার। বিদেশের মাটিতে পরবর্তী আয়োজন এভাবে পসিবল না ম্যাডাম। যোগ্যতা মাই ফুট, এমন কোনো নিয়ম নেই আপনাদের। কি করে তৈরি করতে পারেন এসব নিয়ম? পাশে দাঁড়িয়ে সমস্ত কথা শুনলো সুগা। মেয়েদের মতো চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আজকাল যেন নিজেকে শূন্য মনে হয়। হাতের তালুতে চোখ মুছে নিয়ে বলল, আপনি চলে আসুন ম্যাডাম। আমার মতো কারো গায়ক হওয়ার যোগ্যতাই নেই। সুগা, তুমি বুঝতে পারছো না, এরা টাকা খেয়েছে। থাক না ম্যাডাম, আমি ছাড়বো না ওদের। আমি চাই না এই শোতে থাকতে। আপনাকে ধন্যবাদ ম্যাডাম। সুগা! মলিন হাসলো সুগা। জিমিন অবাক হয়ে তাকিয়ে আছে সুগার দিকে। মেয়েটার চোখে অদ্ভুতভাবে লাল বর্ণ ধারণ করেছে। বড় বড় চোখে যেন এক রাশ বিষণ্ণতা মাখা। জিমিন,
এখানে আর ঝামেলা করে লাভ নেই আমাদের। কিন্তু আঙ্কেল, এটা অনুচিত হলো এভাবে। ওরা বাদ দাও জিমিন, শুধু শুধু কিছু তামাশাই হবে, আর কিছুই না। হ্যাঁ ম্যাডাম, আপনি চলে আসুন। সুগা, আমি অবাক হচ্ছি তোমায় দেখে। তোমার স্বপ্ন এত সহজে কেমন করে ছেড়ে দিচ্ছ তুমি? হ্যাঁ, আমি এসব পরোয়া করি না। আর আমি এই অবধি আসতে পেরেছি, এটাই অনেক। আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো আমি ম্যাডাম। হ্যালো আর্মিস, নেক্সট আবার আসলাম তোমাদের সামনে শুধুমাত্র কয়েকটা কথা বলার জন্য। কথাগুলো হচ্ছে, তোমরা আমাকে ফার্স্ট পার্টে অনেকেই কমেন্টস করছো যে যিশু এবং জিন, এই দুজনের মাঝে যিশু বলছি কিন্তু জিনকে কেন দিছি? তোমরা কি ভিডিওর শেষের দিকে আমার কথাগুলো শুনো নাই? আমার তো মনে হয় অনেকেই শুনো নাই, কারণ যখন দেখছো যে ওয়েটিং ফর নেক্সট পার্ট, তখন আর বাকিগুলো দেখার ইচ্ছে হয় নাই, তাই না? যাই হোক, বুঝতে পারছি। তারপরেও আবারও তোমাদেরকে বলি, ওইটা আমার মিস্টেক হয়েছে। মিস্টেক বলতে, আমি প্রথম যে 12 মিনিটের যে ভিডিওটা দিছি ভয়েসটা, ওইখানে আমি যিশুকে প্রথমে আমি ক্যারেক্টারটা দিছিলাম, বাট পরে তো স্টোরির এন্ডিংটা কেমন হবে, কি হবে স্টোরির এন্ডিং এ, তো সেটা আমি বুঝেই পরে যিশুকে বাদ দিয়ে জিনকে দিছি। এবং এটাতে অনেকেই আমার কথাটা বুঝো নাই, হয়তো আমি হয়তো তোমাদেরকে বুঝাইতে পারি নাই। তো তারপরেও আজকে আবার বলে দিলাম, স্টোরি অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না, সেটা বুঝতে পারি। বাট একটা স্টোরি মেক করতে গেলে কিন্তু অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। দেখা গেছে অনেক সময় কপিরাইট চলে আসে, ওইটাকে আবার চেঞ্জ করতে হয়। তো সব কিছু মিলিয়ে অনেক কষ্টই হয়। তারপরেও যদি ভিউজ একবারে ডাউন হয়, দেন খারাপ লাগে। যাক, তারপরেও তোমরা যারা সবসময় আমাকে ভালোবেসে আসছো, যারা তোমাদের কাজু বাদাম, জিটুর বউ, আর ও কি জানি বলো, জাঙ্কুকের বউ, যাই হোক, যাই বলো, তো তোমাদের যে কাজলকে তোমরা যারা ভালোবাসো, সো তাদের জন্যই এই এপিসোডটা আবার দিলাম। এবং পরবর্তী যে পর্বটা আসবে, ওইটা হবে একবারে লাস্ট পর্ব। তো ওইখানের অনেকগুলো সিনারি আমি কেটে দিব। ওইটা তোমরা বিটিএস কে-পপ ওয়ার্ল্ডের ওইখানে হচ্ছে কিছু সিন দিব। আর টেইকুকের যেই পার্টটা, অবশ্যই তোমরা বুঝতে পারছো কোন পার্টের নাম বলছি, নামটা উচ্চারণ করব না। যাই হোক, ওই পার্টটা ফেসবুকে আমি আপলোড করে দেব। আর হচ্ছে যে উপন্যাস ও গল্পের সমাহার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে সবার সাথে। অনেকে আছে ডাবিং দেখে না, সো যারা ডাবিং দেখে না তাদের জন্য, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে বললো। ফার্স্ট লাভ যেটা, ওইটা কন্টিনিউ করব। ওইটাতে হচ্ছে যে একবারে এরকমই পার্টগুলো হবে। দেখা গেছে 4 মিনিট 5 মিনিট এরকমভাবে ভয়েস ভিডিওগুলো আমি দেব, শর্টস ভিডিও করে দেব। আসলে এটা আমি ইংলিশে FF লিখতে চেয়েছিলাম, বাট FF হয়তো অনেকেই পড়বে না বা দেখবে না, তাই ওইটা তোমাদের জন্য ডাবিং করতেছি। এত কিছু করি, তারপরও তোমাদের মন ভরে না, কি করবো আর। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থেকো, টাটা।